যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সকলকে, অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া সেনগুপ্ত। আমাদের সকলের প্রিয় সুমনদা আজকে আমাদের সাথে রয়েছেন। আজকে আমাদের ভিডিওর বিষয়টা একটু অন্য রকমের। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, তাতে কিছুদিন আগে একটা ভয়াবহ ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের রেশ পৌঁছলো থাইল্যান্ডে, এই ভূমিকম্পের রেশ পৌঁছালো আমাদের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। আর কলকাতাতে মৃদু কম্পন। কিছুদিন আগে আমরা একটা খবর দেখছিলাম যে বাংলাদেশ এবং কলকাতাতে ভবিষ্যতে 10 বছরের মধ্যে, মানে এখন কিন্তু 10 বছর মানে একটা বিরাট বড় বছর তা কিন্তু না, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই 10 বছরের মধ্যে 8.1 মাত্রার তীব্রতার ভূমিকম্প আসতে পারে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ হোক, মায়ানমার হোক বা কলকাতা হোক, সমুদ্র পৃষ্ঠের কিন্তু খুবই কাছে। কিছু কিছু জায়গা তো এমন রয়েছে যা কিনা সমুদ্রপৃষ্ঠের সমান সমান বা নিচুতে। দাদা, আমরা কিন্তু এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। আমরা যেহেতু ধর্মে বিশ্বাস করি এবং জ্যোতিষকে আমরা মনে করি না যে জ্যোতিষ ব্যাপারটা ভুয়ো। মেদিনী জ্যোতিষে কিন্তু একটি কথা বহু বছর আগে ভবিষ্যৎমালিকাতে বলা রয়েছে যে অবিভক্ত বঙ্গের অনেকটা অংশ ভূকম্পনের ফলে ঠিক কৃষ্ণের দ্বারকা নগরী যেরকম জলের তলায় চলে গিয়েছিল, একদম ওরকমভাবে জলের নিচে যাবে। আর কাকতালীয় বলুন, ইংরেজিতে কোইন্সিডেন্ট যেটাকে বলে, ভূবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানীরাও কিন্তু একদম এই কথাই বলছেন। এই অশনি সংকেতের বিরুদ্ধে লড়বার কি কোনো রাস্তা আছে দাদা? সেই অর্থে প্রকৃতির কাছে আমরা এখনো অসহায়। এবার সেটা নির্ভর করছে প্রকৃতি যখন যেই পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিতে অভিযোজন করার ক্ষমতা আমার ভিতর আছে কিনা। ধরুন স্বাভাবিক ব্যাপার, মানে আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আপনি জলে নৌকা করে যাচ্ছেন, কোনোভাবে ঈশ্বর না করে কোনোদিন না হয় নৌকো ডুবির একটা ঘটনা ঘটলো, নৌকা ডুবতে। এবার আপনি যদি সাঁতার না জানেন, তাহলে সাঁতার জানলেই যে সবসময় ইয়ে হয় না তা নয়, তবে দেখা যায় সাঁতার না জানলে সেক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনা অনেক বেশি থাকে। তা তেমনি যখন এই ক্যাটাস্ট্রফি যেগুলো হবে, এই ভয়ঙ্কর প্রলয় বা যে ঘটনা আমরা মায়ানমারে দেখলাম, যার কম্পন কিন্তু মোটামুটি কলকাতাতে এসেও পৌঁছেছে, অল্প বিস্তর, খুবই অল্প হলেও এসছে। বাংলাদেশে খুব ভালোভাবে পেয়েছে, মায়ানমার তো সাংঘাতিক হয়েছে। সে যদি সেরম হয়, অ্যাকচুয়ালি সারভাইভ করা খুব মুশকিল। বরঞ্চ সারভাইভ করার থেকে সাবধান হতে হবে। এবং সাবধানতা বলতে আপনাকে এখন থেকে একটু অ্যালার্ট মোডে থাকতে হবে, মানে চোখ কান খোলা রাখতে হবে। কতগুলো বিষয় একটু অ্যালার্ট থাকতে হবে। কীরকম বিষয়? এই দেখবেন, এই কিছুদিন আগেই আমাদের ভূবিজ্ঞানী ডক্টর সুজিত কর, উনি কিন্তু একটি বেসরকারি চ্যানেলের একটি বক্তব্য বলেছেন মায়ানমার সম্বন্ধে। তা উনি, এবং শুধু ডক্টর সুজিত কর না, আরও অনেকে, দেশ বিদেশের অনেকের একটাই কথা, যে আমাদের ভারতবর্ষ দিয়ে দুটো প্লেটই, পৃথিবীর দুটো ভয়ঙ্কর, দুটো বৃহত্তম প্লেট ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছে। একটা টেকটনিক প্লেট, একটা ইউরেশিয়ান প্লেট। এই ইউরেশিয়ান প্লেটটা ভারতের একটা ওই উত্তর বলয়ের থেকে শুরু করে সেটা একদম সেই একদম ইউরোপ অবধি চলে গেছে। মানে উজবেকিস্তান, পশ্চিম এশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান হয়ে, রাশিয়া হয়ে একদম সেই
পোল্যান্ড টোল্যান্ড হয়ে ইউরোপ অব্দি গেছে, আর একটা টেকটনিক প্লেট এদিক দিয়ে দক্ষিণ ভারত দক্ষিণ নিয়ে দিয়ে পূর্ব মানে কোস্টাল এরিয়া দিয়ে দক্ষিণ ভারত ভেদ করে একদম সেই জাপান টাপান অব্দি চলে গেছে আর কি। তা এই দুটো প্লেটেরই কিন্তু সংযোগস্থল হচ্ছে ভারতবর্ষ, যার জন্য মানে যদি বলেন সেই দিক দিয়ে ভূতাত্ত্বিক দিক দিয়েও এই যে বাসুকি নাগের যে কল্পনাটা, সেটা কিন্তু এই কারণেই করা হয় যে দুটো প্লেট যখন এসে ধাক্কা মারে তখন প্রলয় হয়। এবং আমরা দেখতে পেয়েছি শুধু মায়ানমার, কিছুদিন আগে আমরা দেখেছি যে যোশী মঠে একটা সাংঘাতিক ক্র্যাক হয়েছে, কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর ফাটল হয়েছে। এবং শুধু যোশী মঠ না, ওই গড়ওয়াল রেঞ্জে হিমালয়ের বহু জায়গায় ফাটলটা দেখা গেছে। এবং সেটা শুধু ওখানে না, আমাদের ইভেন এই পূর্ব দিকে নেপাল, দার্জিলিং এই অঞ্চলে সে ফাটল দেখা গেছে। অর্থাৎ তার কিন্তু একটা পটভূমি তৈরি হয়ে আছে কিন্তু। এবং আমাদের ভূতত্ত্ববিদরা বলছিলেন, আপনি ঠিক বলেছেন, এটা বোধহয় সম্ভবত আর 10-12 না, হয়তো একটু একটু করে শুরু হবে, এরকম না যে রাতারাতি হঠাৎ হবে, অল্প অল্প করে এর মাত্রাটা বাড়বে। প্রথমেই 8 বা 9-10 হবে না, হয়তো 6-7 এরকম বাড়তে শুরু করবে পর্যায়ক্রমে আর কি। দেখবেন এটা বলছে 10-12 বছর হচ্ছে এক্সট্রিম টাইম, কিন্তু বিগত 3-4 বছরের মধ্যেই বুঝতে পারবে। হ্যাঁ, যে চারদিকে নড়া শুরু হবে এবং টুকটাক ভাঙা শুরু হবে। আমরা এই তো রিসেন্ট এই বেলগাছিয়া দেখলাম তো কি হলো। কলকাতায় তো বলছে যে কলকাতার যা অবস্থা, কলকাতাটা আসলে কাদা মাটির উপর দাঁড়িয়ে আছে, ভিতরে কিচ্ছু নেই। হ্যাঁ, এটা আমি শুনেছি। এখন মুশকিল হচ্ছে নাগরিক সভ্যতায় ডেভেলপমেন্ট, সেগুলো তো দরকার আছে। এই যে পাতাল রেল হলো, তার প্রকৃতি বিশারদদের মতে এই পাতাল রেল করতে গিয়ে অ্যাকচুয়ালি এই কলকাতার অ্যাকচুয়ালি শেষ পেরেকটা পুঁতে দেওয়া হলো। যেটুকু ল্যান্ড সয়েল ছিল সলিড, সেটাকেও কেটে পুড়ে দেওয়া হলো এমনভাবে যে ওটা একটা অ্যাকচুয়ালি ডেথ স্পেস হয়ে গেল আর কি। মানে ওটা একটা ডেথ ট্র্যাপ হয়ে গেল। মানে এমন একটা ভ্যাকুয়াম তৈরি হলো যে ভূমিকম্প যদি ঠিকঠাক রিক্টার স্কেলে 6 ক্রস করলেই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতে পারে। তা এক্ষেত্রে কারণ কলকাতা বলছে ভিতরটা পুরো ফাঁপা এবং মোটামুটি সমুদ্রের লেভেলের কাছাকাছি, আর বোধহয় 1-1.5 মিটার বাকি আছে। বলছে যে নর্মালি যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ে যেভাবে আস্তে আস্তে নর্থ পোলের যে আইসবার্গগুলো যেভাবে গলছে, তো হিসাব মতো কোনো ভূমিকম্প লাগবে না। ওই জল বাড়তে বাড়তে যদি ওই আইসবার্গে মানে উত্তর মেরুতে যে বরফ গলছে সেইভাবে গলতে যদি থাকে, নর্মালি বলছে 15-20 বছর বা ম্যাক্সিমাম 20 বছরের মধ্যে পৃথিবীর কোস্টাল অঞ্চল অর্থাৎ সামুদ্রিক সমুদ্র উপকূলের যত বিখ্যাত শহর, শুধু কলকাতা না, নিউ ইয়র্ক থেকে শুরু করে মোটামুটি যত টোকিও থেকে শুরু করে যত বিখ্যাত সমুদ্র উপকূল বা তার উপকূলবর্তী যত পৃথিবীর শহর আছে, মানে সিঙ্গাপুর থেকে শুরু করে সাংহাই থেকে যত আছে আর কি, এই সবই সমুদ্র গর্ভে যাবে। এবং বেঙ্গল যেটা বলতে শুধু বেঙ্গল না, মানে বিজ্ঞানীরা বলছেন বেঙ্গল বেসিন বলতে বাংলা, উড়িষ্যা, বিহার, আসামের কিছুটা অংশ, বিরাট অংশ, মানে যেটা, এবং তার মধ্যে এটা উপকূলবর্তী বাংলার। হয়তো আমি কিছুদিন ধরে দেখছিলাম বাংলাদেশের অনেক চ্যানেল সংবাদপত্রে এইগুলো কিন্তু দেশের মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের কিন্তু একটা বৃহত্তম অঞ্চল, ভবিষ্যতে মাটির নিচে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন হ্যাঁ, ভগবানের ওপর আপনারা ভরসা রাখতেই পারেন, আপনারা ঈশ্বরকে যে নামে ডাকবেন তার ওপর আপনারা ভরসা রাখতেই পারেন, কিন্তু কি হবে যদি তিনি প্রলয় করবেন এটা যদি ভাবেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে সেটাই তাই, মানে যে রক্ষক সে যদি ভক্ষক হয়, মানে তিনিই তো যদি ওনার মানে আমাদের এই দর্শন বা আদর্শ অনুযায়ী যে ওনার ইচ্ছাতেই সব হয়, তো ওনার ইচ্ছাতে যদি প্রলয় হয় এবং ওনার ইচ্ছাতে যে হবে, সেটা তো বিজ্ঞানীরাও সমর্থন করছেন। এটা না যে আমাদের শুধু শাস্ত্র বলছে, বিজ্ঞানীরাই বলছে। শুধু আপনি বললেন 8.7 না, বলছে এমন হতে পারে ভবিষ্যতে 10.2 অবধি হতে পারে, এবং বলছে যে ওলট পালট হয়ে যাবে, মানে টোটাল যে এই প্লেটগুলো একটার নিচে ঢুকে এমন কিছু হবে। বলছে এমন হতে পারে যে হিমালয়টা, যে এখন যে হিমালয়টা আমরা দেখছি ওটা ফ্ল্যাট হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গিয়ে অন্যদিকে দেখা গেলো যেই জায়গাটা এখন ফ্ল্যাট, হয়তো ডেজার্ট অঞ্চল, মরুভূমি, সেই জায়গাটা উঠে গেল। আবার বলছে যে বিজ্ঞানী বলছে এমন হতে পারে যে আমরা যে উপকূলবর্তী যে অঞ্চল দেখতে মুম্বাই, বলছে এমন হতে পারে, তাই যদি হয় এমন পরিস্থিতি হতে দেখা গেলো মেরিন ড্রাইভে বরফ পড়ছে,
হ্যাঁ, ওটা এরকম পরিস্থিতি হয়ে যাবে, মানে ওলট পালট তাল গোল পাকিয়ে যাবে, পুরো জিওলজিক্যাল শেপ চেঞ্জ হয়ে যাবে। আর যদি তাই হয় তাহলে এবার আপনি কল্পনা করুন যে সাধারণ মানুষ বা জীবগুলোর কি হতে পারে, কি ভয়ঙ্কর মানে পরিস্থিতি। এক কথায় বাংলা বলে, মানে বাংলা বলতে কি, দেখুন রাজনৈতিক ভাবে যদি কেউ যদি ভাগ করে তাহলে ভগবান কি বলবেন, না এই কটা জেলা আমি বাঁচাবো, ওই কটা জেলা আমি মারবো, তা তো না। উনি মারলে সবাইকে একসাথেই মারবেন, ঠিক, উনি মারলে সবাইকে একসাথেই মারবেন। এবার কি হচ্ছে, আমাদের একটা সুবিধা আছে যে আমাদের হিমালয়টা কাছে আছে, আমাদের বাংলা বলতে শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গটা বোঝায়, পাশের অঞ্চলগুলো যেমন বিহার, মধ্যপ্রদেশ, এই অঞ্চলগুলো অতটা এফেক্টেড হবে না। মানে বলছে যে ভবিষ্যতে যে ক্যাটাস্ট্রফিটা হওয়ার কথা আছে, মানে সেটা সুনামি হোক, আর্থকোয়েক হোক, এমনকি ভলকানিক এরাপশনও হতে পারে। তার ফলে যেটা হবে যে এরম হতে পারে যে ভবিষ্যতে ভারত একটা দ্বীপ রাষ্ট্রে পরিণত হলো, মানে টুকরো টুকরো খণ্ড খণ্ড হতে হতে, ওলটপালট হতে হতে দ্বীপে অসংখ্য দ্বীপ, যেমন ব্রিটিশ দ্বীপপুঞ্জ, তো অসংখ্য দ্বীপ, মানে ভারতের শেপেই দ্বীপ দ্বীপ মাঝখানে মাঝখানে জল দ্বীপ 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 হয়ে ভেসে থাকবে। তো ভারত থাকবে, কিন্তু অনেক দেশ থাকবেই না, অনেক জায়গায়, যেমন বাংলাদেশ হিসাব মতো থাকার কথা না। তার জন্য আমার গুরু দীক্ষাগুরু কৈবল্যনাথ রাম ঠাকুর, উনি কিন্তু এই কারণেই ওনার আশ্রমটা পাহাড়তলি, চট্টগ্রাম পাহাড়ের উপর করেছিলেন, কারণ ওনার কথা অনুযায়ী যে এগুলো কিচ্ছু থাকবে না, তার নিচে যে জনবসতি কি সব সমুদ্রের তলায় যাবে। আজকে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা ভাগ করতে চাই। আপনি তো জানেন যে আমি কুম্ভতে গিয়েছিলাম। কুম্ভ মেলাতে আমি যখন প্রথম দিনকার যখন পুণ্য স্নানটা যখন সারলাম, তো আমি চুপচাপ এমনি গঙ্গার তীরেই বসছিলাম। হঠাৎ করে একজন সাধু হিন্দিতে বলছে, মা তুই বড় রোগা হয়ে গেছিস, তুই তো আগে কত মোটা সোটা ছিলিস বলে উনি সবাইকে বলছে চিন্তা করিস না, মা আবার মোটা হবেন, পুরো গঙ্গাই গঙ্গা হয়ে যাবে, পুরো গঙ্গাই গঙ্গা হয়ে যাবে বলে উনি হাত তুলে নাচতে 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 উনি ভিড়ের মধ্যে চলে গেলেন। এবারে কেউ তার কথা পাত্তা দিল না, কেউ দিল, কিন্তু আমার মনে হলো আমার মানে মাথায় কেউ বোধহয় একটা বাজ ফেললো, কারণ আমি তো বুঝতে পারলাম যে গঙ্গায় গঙ্গা বলতে উনি কি বোঝালেন।